আসসালামু আলাইকুম। পলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা ক্যাপিটাল স্ট্রাকচার বা কস্ট অফ ক্যাপিটালের প্রথম ক্লাস করব। এই ক্যাপিটাল স্ট্রাকচার বা কস্ট অফ ক্যাপিটাল অধ্যায়টা কেন আজ পড়াচ্ছি? যারা আপনি নতুন ভর্তি হয়েছেন তারা বলতে পারবেন, স্যার এটা তো প্রথম চ্যাপ্টার না, শেষের দিকে একটা চ্যাপ্টার, আমার বইতে 4 নম্বরে আছে, তার বইতে 5 নম্বরে আছে, বিভিন্ন অধ্যায় আছে। পড়ানোর মূল কারণটা হলো এখান থেকে 10 নম্বর কনফার্ম পাওয়া যায়। ধরেন আপনি আজকে ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, তাহলে 2টা বইতে এই চ্যাপ্টারটা আছে। ধরেন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট হলে অ্যাকাউন্টিং থিওরি, পোর্টফোলিও ম্যানেজমেন্ট। আপনি যদি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট হন, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট, 2 বইতে আছে। আপনি যদি থার্ড ইয়ারে হন, আপনার মার্কেটিং ডিপার্টমেন্টে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টও আছে, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ফিনান্সিয়াল ম্যানেজমেন্টও আছে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ফিনান্স বইতেও আছে, এমনকি মাস্টার্সের কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং বইতেও আছে। এখন আপনার বইতে যেটা যত নম্বর অধ্যায়, সেই অধ্যায়ের অনুযায়ী এই ক্লাসটা করানো হচ্ছে। আর এই অধ্যায়টা একটু বড়, কিন্তু এখানে থেকে আর কি বড় হইলেও সহজ আছে। আজকের ক্লাস করলে বুঝতে পারবেন কতটুকু কঠিন বা সহজ। কয়েকটা সূত্র আছে, সূত্রগুলো শীটের নিচে দেওয়া আছে, লেকচার শীটের নিচে দেওয়া আছে সূত্রগুলো, আলাদা শীট লাগতেছে না। এই যে এই সূত্রগুলো শিখতে পারলে মোটামুটি সব ধরনের অঙ্ক করা যায়। আর এই চ্যাপ্টার করতে হবে, যেহেতু বিভিন্ন বইতে আছে, কঠিন হলেও করতে হবে, সহজ হলেও করতে হবে। চলেন শুরু করে দিই ক্লাস। আচ্ছা, শুরু করার আগে একটা নিয়ম বলে রাখি। প্রথম ক্লাসে এই নিয়মটা বলে রাখলে সুবিধা কি, প্রথম ক্লাসটা সবাই দেখে, পরের ক্লাসগুলো তো অনেকে দেখে না। আমার এখানে পড়ানোর নিয়মটা হলো, এই অধ্যায়ে ধরেন আমি এখানে একটা বড় একটা অধ্যায়, এখান থেকে আমি 10টা ক্লাস নিলাম। ধরে নেন আমি 10টা ক্লাস নিলাম, 10টা ক্লাস আপনি এই অধ্যায়টা শেষ করে দিলাম। অন্য অন্য অধ্যায়গুলো 5টা 6টা ক্লাস শেষ হয়ে যায়, এটা একটু বড় অধ্যায়, 10টা ক্লাস। এই 10টা ক্লাস করার পর আপনি এই অধ্যায়ের 90% জ্ঞান অর্জন করে ফেলছেন ধরে নেন। ওইটার আলোকে বই থেকে আপনি এনইউ কোয়েশ্চেন ধরেন আছে 50টা, সবগুলাই করলেন, সব পারেন। প্রবলেম আছে বইতে আরো 50টা ধরে নেন, 100টা অঙ্ক আছে, সবগুলা দেখলেন। দেখার পরে দেখলেন যে আপনি 2 4টা বা 5টা অঙ্ক পারতেছেন না, বা 6টা পারতেছেন না, সেগুলা মেসেঞ্জিং গ্রুপে গ্রুপ স্টাডি করলেন। সমস্যার সমাধান হইলো কিছু, ধরেন 10টা পারতেছিলেন না, 10টার মাঝে 8টার সমাধান হয়ে গেছে, 2টার সমাধান এখন পাচ্ছেন না, সেটা আপনার জুম ক্লাসে সলভ ক্লাস হবে। এই 10 ক্লাসের পরে সলভ ক্লাস হবে। এই সলভ ক্লাসে আপনি এই 2টা অঙ্কের নিয়ে আলোচনা করবেন, বা যতগুলো অঙ্ক পারতেছেন না সেগুলো নিয়ে আলোচনা করবেন। এইভাবে করলে বইয়ের তো কোনো অঙ্ক বাকি থাকবে না, সব করা হয়ে যাবে। আর বইয়ের যদি সব অঙ্ক করা থাকে, পরীক্ষায় যাই আসুক আপনি পারবেন। এখন ম্যাক্সিমাম স্টুডেন্টই এই নীতিতে বিশ্বাসী না, সে এভাবে পড়ে না, তার শর্টকাট ভালোবাসে। পরীক্ষার আগে 3টা অঙ্ক দিব, ওইটাতে একটা আসবে, ওইটা থেকে পরীক্ষা কমন পড়বে, আর সে প্লাস পেয়ে যাবে। কিন্তু মাঝে মাঝে প্রশ্ন যখন কঠিন হবে, তখন সে ফেল করবে, তখন মন খারাপ করবে, স্যারের কাছে পড়ে কোনো লাভ হলো না। যদি সঠিক সিস্টেমে পড়েন তাহলে 100% ভালো রেজাল্ট করতে পারবেন। আর যদি এই যে শর্টকাট সিস্টেমে কমন পড়ে যায়, ম্যাক্সিমাম টাইমে পড়ে যায়, কিন্তু যখন পড়বেন একদিন, সেদিনে তো আপনি কানা করবেন বা মন খারাপ করবেন, ঠিক না? আচ্ছা, যাই হোক, আমরা করতেছি হলো প্রবলেম 1। এটার মাধ্যমে আমরা এনআই অ্যাপ্রোচটা শিখতে পারবো। লিপটন ট্রেডিং কোম্পানিজ আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, ইবিআইটি 4 লাখ। ইবিআইটি মানে আমার মুনাফা, আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স, ট্যাক্স দেওয়ার আগে এবং সুদ দেওয়ার আগে আমার মুনাফা হয়েছে, পরিচালনা মুনাফা হলো 4 লক্ষ টাকা। তাহলে ইবিআইটি দেওয়া আছে 4 লাখ টাকা। এরপরে দেওয়া আছে দা ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট কে ইজ 12%। ধরেন মূলধনের সুদ, মূলধন যদি আপনি জোগাড় করছেন, সেই টাকাটার উপর 12% সুদ আছে বা লাভ দরকার আপনার। 16% ইন্টারেস্ট অন বন্ড ইনভলভিং টোটাল ইন্টারেস্ট 1,60,000। এক জায়গাতে বন্ড মানে ঋণ নিছেন, এক জায়গাতে ঋণ নিছেন, কত টাকা নিছেন সেটা দেওয়া নাই,
16% সুদে নিছেন, প্রতি বছর সুদ দিতে হয় 1,60,000 টাকা, এই কথা বলছে। দা নাম্বার অফ শেয়ার, কোম্পানির শেয়ারের সংখ্যা হলো 10,000। এটা আমাদের তো প্রয়োজন না, আমার প্রয়োজন হলো এতটুকু জিনিস, যে কয় টাকা লাভ হয় ব্যবসায়, সুদ কত % দিতে হয়, মূলধনের সুদ কত, ঋণের সুদ কত, এই জিনিসগুলো আমার খুব জরুরি। বলছে এই যে এখানে 8টা রিকোয়ারমেন্ট আছে, এই 8টা রিকোয়ারমেন্ট আপনাকে ফিল আপ করতে হবে এনআই অ্যাপ্রোচের মাধ্যমে। এই যে 8টা রিকোয়ারমেন্ট আপনি ফিল আপ করবেন, এই 8টা রিকোয়ারমেন্টের মাঝে 4টা পরীক্ষা আসার সম্ভাবনা খুব বেশি। প্রতি বছর এনআই অ্যাপ্রোচ থেকে একটা ছোট প্রশ্ন অথবা বড় প্রশ্ন আসে। আচ্ছা, আরেকটা ঘোষণা দিয়ে দিই, যারা বুধবার পরীক্ষার্থী তাদের সলভ ক্লাস হলো রাত 10টায় হবে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের, আর অ্যাকাউন্টিং অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এর সলভ ক্লাস হলো রাত 9টায়। আচ্ছা, এটা হইতেছে নতুনদের জন্য আজকের ক্লাসটা। এখানে তারপর পুরাতন করলে ওদের লস হবে না, শিখতে পারবে, কারণ এই অঙ্কের আলোকে নাম্বার পরীক্ষা আসতে পারে বুধবারে। কারণ প্রশ্ন যদি সহজ হয় তাহলে এইসব টাইপের অঙ্ক আসবে, এনআই অ্যাপ্রোচ টাইপের অঙ্ক আসবে। গত বছর আসছে এনআই অ্যাপ্রোচ টাইপের অঙ্ক। টোটাল মার্কেট ভ্যালু অফ শেয়ার, শেয়ারের দাম কত জানতে চাইছি। আর যেটাই জানতে চাক, আমরা আগে যে ইনফরমেশনটা একটা ছক শিখবো, ওই ছকের আলোকে সব অঙ্ক করতে পারবো আমরা। বেসিকটা জানার জন্য ছক শিখবো। আমার ইনফরমেশন কি দেওয়া ছিল, ইবিআইটি অর্থাৎ মুনাফা দেওয়া ছিল প্রশ্নে 4 লাখ টাকা। ঋণের সুদ বলে কেই বলা হয়, ঋণের মূলধনের সুদকে, মূলধনের সুদ হলো 12%। ঋণের সুদ, ঋণের সুদকে আই বলতে পারেন বা কে ডি বলতে পারেন। কে ডি, কে তে কস্ট বোঝায়, ডি তে হলো ডেপ্থ বা ডিবেঞ্চার। 16%, এটা প্রশ্নটা লিখতেছি আমি, অঙ্ক শুরু করিনি কিন্তু। আর ইন্টারেস্ট, সুদের পরিমাণ দেওয়া আছে 1,60,000 টাকা। এই তথ্যগুলো প্রশ্নে দিয়ে তারা বলছে 1 নাম্বার প্রশ্ন যে তুমি ইয়ে বের করো, শেয়ারের দাম কত, এই কোম্পানির একটা শেয়ারের দাম কত। ছক করেও করতে পারবেন, ছক ছাড়াও করতে পারবেন, 2 অপশন দেখাবো। যার যেটা পছন্দ এটা করবেন। প্রথমে ইবিআইটি দেওয়া আছে, এগুলো টাকা, এটা হলো ডিটেলস। ইবিআইটি লিখবো, ইবিআইটি কত, 4 লক্ষ টাকা। এখানে আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স, সুদ দেওয়ার আগে, ট্যাক্স দেওয়ার আগে আপনার মুনাফার পরিমাণ। এখন সুদ কত দিতে হইতেছে, 1,60,000 দিতে হচ্ছে, বাদ দিলে 2,40,000 টাকা যে রইল, এটা হলো নেট ইনকাম। ট্যাক্স আর দিতে হবে না, অঙ্কের ট্যাক্স নাই। নেট ইনকাম বের করলাম। এরপরে এই সুদের, মূলধনের সুদের হার কেডি লিখবেন। 16% না, 16% বলতে, 16% বলতে 0.16 বোঝায়। পার্সেন্ট মানে এই চিহ্নটার অর্থ হলো এই 16-র নিচে এই চিহ্নটার অর্থ 1 2টা শূন্য, যে 1 2টা শূন্য, 100। অর্থাৎ 16% যে কথা, এটা একই কথা, আর 0.16 একই কথা। এখন এটাকে এটাতে ভাগ দিব, ভাগ দিলে আমাদের শেয়ারের ভ্যালু অফ শেয়ার, মার্কেট ভ্যালু অফ শেয়ার, শেয়ারের দাম বেড়ে আসবে। শেয়ারকে এস দ্বারা প্রকাশ করা হয়। চিহ্নগুলো করতে করতে মুখস্থ হয়ে যাবে। এটাকে এটাতে ভাগ দিব, অর্থাৎ এন আই কে কে দ্বারা ভাগ করব, তাহলে শেয়ারের মান আসবে। শেয়ারের মান কত আসলে ধরে 2 লক্ষ টাকা না 20 লক্ষ টাকা। এখন যদি মনে করেন না আমি স্যার এই ছক বুঝি না, আমি দুর্বল স্টুডেন্ট, আমি বিকল্প করতে চাই, অন্য কোনো পদ্ধতি শিখান, তাহলে সূত্র শিখতে হবে। এটা আমাদের 1 নম্বর রিকোয়ারমেন্ট চাইছিল। সূত্রটা কি, এখানে দেখেন শীটে দেওয়া আছে সূত্র। যখন এস এর মান জানতে চাইবে প্রশ্নে, তখন হলো সূত্র হলো এটা। ছক দিয়ে তো করতে পারেনি, যদি এস এর মান জানতে চায়
সূত্র হলে এটা ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট বাই কি, এটা আইটা উঠে নাই প্রিন্টিং মিস্টেক। এস এর মান বের করতে চাইলে ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট ভাগ কে। ইবিআইটি হলো 4,00,000, ইন্টারেস্ট হলো 1,60,000, কে এর মান হলো 12%। ও সরি, আমি ভুল লিখছি, 12% হবে। কে এর মান তো 12%, যে কে এর মান আমি 16 লিখছি, যে ক্রেডিটটা লিখে ফেলছি। 12% মানে 0.12, সেই হিসাবে আসবে হলো 20 লক্ষ। এই জায়গায় টাকা চিহ্নটা দিবেন না, অঙ্কের নাম্বার কেটে দিবে। অনেকে এই জায়গায় টাকা চিহ্ন দেয় না, ভুল করে। তো 1 নাম্বার রিকোয়ারমেন্ট যেটা চাইছিল, এই ছক করেও করতে পারেন, এই সূত্র দিয়েও করতে পারেন, আপনার ইচ্ছা। 2 নাম্বারে তারা বলছে ভ্যালু the total market value of debt. debt মানে ঋণের, বলতেছে টোটাল মার্কেট ভ্যালু অফ ডেট, বি এর মান বের করো। ডেট মানে ঋণ, ঋণের পরিমাণ বের করো। ডেটকে বি দ্বারা প্রকাশ করা হয়, চিহ্নটা হলো বি। ভ্যালু অফ ডেট বি দ্বারা প্রকাশ করা হয়। এটা সূত্র হলো ইন্টারেস্ট বাই কেডি। এই যে ইন্টারেস্ট দেওয়া আছে 1,60,000, কেডির মান দেওয়া আছে 16%, ভাগ করলেই বেরিয়ে আসবে হয়তো 10 লাখ আসবে। এখন যে আপনি মনে করেন সূত্র ছক দিয়ে করবেন না, সূত্রটা দেখাইতেছি। ডেপথ বা বি এর মান বের করার জন্য সূত্র ইন্টারেস্ট ভাগ কেডি। ইন্টারেস্টের মান হলো 1,60,000, কেডির মান হলো 16% মানে 0.16, ভাগ করলে আনসার আসে টাকা। এদিকে দেখাই দিই, টাকা 10 লক্ষ। এই সিস্টেমও করতে পারেন, ছকের ভিতরেও করতে পারেন। 3 নাম্বার বলছে ভ্যালু অফ, এটার অর্থ কি? আপনি যে একটা দোকান দিচ্ছেন বা কোম্পানি দিচ্ছেন, এই কোম্পানি আপনার মূলধনের পরিমাণ কত, এবং আপনার এই কোম্পানি বা এই দোকানের ঋণের পরিমাণ কত। তারা বলছে এখন পরের কোয়েশ্চেনে টোটাল মার্কেট ভ্যালু অফ ফার্ম বি। আপনারা ক্যালকুলেটর নিয়ে বসেন এবং আমি যে অঙ্কটা করাচ্ছি ক্যালকুলেশন গুলা কিন্তু ভুল থাকতে পারে। একটু কষ্ট করে আপনারা ক্যালকুলেশন গুলো নিজেরা করবেন ক্যালকুলেটর, এটা দিয়ে ভাগ করলে কত আসে। এটা আপনার উপকার কি হবে, আপনার শিখা হবে, এবং কমেন্টে লিখে দিবেন, তাহলে আমার ভুলটাও ইয়ে হবে। একজন কমেন্ট লেখছে সেকেন্ড ইয়ারে বিজনেস কমিউনিকেশনের থিওরি লেখার যে নিয়ম দিয়েছেন, ওই নিয়মে কি থার্ড ইয়ারের জন্য লেখা যাবে? হ্যাঁ, লেখা যাবে, পয়েন্ট গুলো চেঞ্জ করতে হবে। আপনি কৌশলটা ঠিক থাকবে, কিন্তু পয়েন্ট গুলো আপনি চেঞ্জ করে দিবেন, বই থেকে দেখে কিছু পয়েন্ট চেঞ্জ করে নেবেন। আচ্ছা, টোটাল মার্কেট ভ্যালু অফ ফার্ম ভি বের করো। আর এই সম্পূর্ণ দোকানের দাম কত, এই দুইটা যোগ করলাম, টোটাল মার্কেট ভ্যালু, ভি এর সূত্র এস প্লাস বি, অর্থাৎ এটা যোগ করলে যা আসে এটাকে ভি বলা হয়। 3 নাম্বার ভি ভ্যালু বের করার জন্য এস প্লাস বি। এস এর মান কত, 20 লাখ, বি এর মান কত, 10 লাখ, টোটাল বের হলো কত, 30 লাখ। 4 নাম্বার তার বলছে কে ও বের করো, কে ও লাস্ট। এই 4টা জিনিসই শিখতে হবে আপনাকে। কেউ বলতে বোঝাচ্ছে, এটা বুঝলেন সম্পূর্ণ দোকানের দাম। কেউ বলতে বোঝাচ্ছে কস্ট অফ ওভারঅল, আর কি ওভারঅল ক্যাপিটালাইজেশন রেট, মোট সুদ বাবদ কত যাচ্ছে। ধরেন আপনি মূলধন যে আনছেন সেটার জন্য 12% সুদ দিতে হচ্ছে, ব্যাংক থেকে ঋণ আনছেন এটার জন্য 16% দিতে হইতেছে,
গড়ে গড়ে কত পার্সেন্ট দিতে হচ্ছে, টোটাল গড়ে কত পার্সেন্ট দিতে হচ্ছে সেটা জানতে চাইছি। সেটা বের করার অনেকগুলো সূত্র আছে, আমি আপনাকে শিখাবো সূত্র মুখস্থ করা যায় কিভাবে সহজে। সবার 1 নাম্বার আইটেম এটা ছিল না, আর সবার শেষ আইটেম ছিল এটা অঙ্কের। এই উপরেরটা উপরে হবে, নিচেরটা নিচে হবে, অর্থাৎ ই বি আই টি উপরে আর ভি নিচে গুণ 100, অর্থাৎ 4 লক্ষকে 30 লক্ষ দিয়ে ভাগ করব, 100 দিয়ে গুণ করবো, কেউ বেড়ে আসবে 13.33%। যদি আপনাকে সূত্র দিয়ে করতে হয়, কে ও গড়ে কত পার্সেন্ট সুদ দিতে হচ্ছে, 13.33%। কিভাবে বের করবো, সূত্র লিখে নিব, EBIT ভাগ ভি ইন্টু 100। তাহলে ইবিআইটির মান এখানে দেওয়া আছে 4 লক্ষ, ভি এর মান এই যে এখানে বের করছি 30 লক্ষ, গুণ 100, 13.33%। এই হলো ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। এই চারটা আপনাদের সবারই জানতে হবে এই চ্যাপ্টার করতে গেলে। এই ছক দিয়ে করেন, ছক ছাড়া করেন। এরপরের গুলো অনেক সময় আসে, অনেক সময় আসে। এরপরের তারা বলছে ABCD 4টা করে ফেলছি। এরপরে যেগুলো চাইছে যে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল মানে হলো গড়ে কত সুদ দিতেছে, 13%, 13.33% সুদ দিতেছে আমাকে। এখানে যদি আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকে হাত উঠালে কোয়েশ্চেন করার সুযোগ দিব, এই 4টার মাঝে কোনো কোয়েশ্চেন যদি থাকে, থাকার কথা না, কারণ এগুলো সূত্র তো আপনাকে মুখস্থ করতে হবে বা কৌশল শিখতে হবে। প্রথম ক্লাসে আসলে কোয়েশ্চেন নেই না সাধারণত। এখন তারা চাইছে নাম্বারে মার্কেট প্রাইস পার শেয়ার, একটা শেয়ারের দাম কত, মার্কেট প্রাইস পার শেয়ার। আপনার যে এইগুলো শেয়ার গুলোর এত এই ব্যবসা প্রতিষ্ঠানের অনেক দাম আছে, কিন্তু এখানে তো একা মালিক না, মালিকের সংখ্যা কিন্তু বলেছে এই ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের সংখ্যা হলো 10,000। এই 10,000 মালিকের তো এই সম্পূর্ণ দোকান বা ব্যবসাটা, একজন মালিকের শেয়ারের দাম কত, মার্কেট প্রাইস পার শেয়ার। অনেক সহজ জিনিস, এটা গড় আপনি এমনি বুঝেন। 5 নাম্বারে যা চাইছে, শেয়ারের সংখ্যাকে আমরা এন দ্বারা প্রকাশ করি, আমাদের 10,000 শেয়ার আছে, 10,000 মালিক আছে। 5 নাম্বারে তারা বলছে পিও বের করো, একটা শেয়ারের বাজার মূল্য বের করো। সূত্র অনেক সহজ, সূত্র ছাড়াও বোঝা যায়, এস বাই এন। ধরেন মালিকদের টাকা আছে 20 লাখ, এই দেখেন 20 লাখ টাকা মালিকদের আছে। 20 লাখ টাকা যদি মালিকদের থাকে, কয়জন মালিক আছে, 10,000 মালিক আছে, 20 লক্ষকে 10,000 দিয়ে ভাগ করি, তাহলেই তো একজন মালিকের টাকা বেরিয়ে আসে। একজন মালিকের টাকা আসতেছে হলো 200 টাকা, একটা শেয়ারের দাম হবে 200। এরপর তারা চাইছে আর্নিং পার শেয়ার, ইপিএস। এই যে মালিক যে আছে, এক একজনের 200 টাকা আছে, প্রত্যেকে তার লাভ কত পাবে। ইপিএস হলো আর্নিং পার শেয়ার, একজনের ভাগে মুনাফা কত পড়ছে। মালিকদের মুনাফা হলো এটা, মোট মুনাফা হয়েছে 4 লাখ, সুদ দিয়ে দিছে 1,60,000, আপনার থাকলে হলো 2,40,000। এখন 2,40,000 তো সবার মুনাফা, তা আপনার কত পড়বে, আপনার পড়বে হলো নেট ইনকাম ভাগ নাম্বার অফ শেয়ার। 2,40,000 সবার মুনাফা, আমরা 10,000 মানুষ আছি, একজনের ভাগে পড়তেছে 24 টাকা। এটা হলো ইপিএস। আমি ভেঙে ভেঙে আস্তে আস্তে পড়াচ্ছি, পড়ানোর কারণটা আমি বলে দিই। আমি শর্টকাটে যদি আপনাকে বলে এই সূত্র করেন, এইগুলো মুখস্থ করেন, অঙ্ক হয়ে যাবে। এতে কিন্তু আপনার বেশি সময় লাগতো না, 5 মিনিটে অঙ্ক শেষ হয়ে যেত। কিন্তু বেসিকটা যদি আপনার না জানা থাকে ইপিএস অর্থটা কি, কঠিন অঙ্ক আসলে আপনি পারবেন না, বা সামনের অঙ্কে এই জিনিসটা রাখতে পারে। এই জন্য বেসিক পড়ে পড়ে করলে অনেক কিছু শেখা যায়।
এখন তারা এরপরে বলছে আর্নিং পার শেয়ার শেষ হলো, ডিভিডেন্ড পার শেয়ার। ডিভিডেন্ড পার শেয়ার মালিকদের কত টাকা এখন নিয়ে বাসায় খাইতে পারবে বা উঠাইতে পারবে, উত্তোলন করতে পারবে। লভ্যাংশ কত করে পাবে তারা? লভ্যাংশ তো এখানে কিছু বলা নাই যে কয় টাকা দিবে, কোনো কিছু বলা নাই, কোনো ইনফরমেশন দেওয়া নাই। ইনফরমেশন যদি দেওয়া না থাকে তাহলে সম্পূর্ণটা সে খেতে পারে নিয়ে। ডিপিএস, ডিভিডেন্ড পার শেয়ার, ইপিএস আর ডিপিএস সমান। ইপিএস আর ডিপিএস সমান কেন? কারণ এখানে কিচ্ছু বলা নাই যে 24 টাকাতে লাভ হলো, ধরেন আপনারা 5 জন মিলে যোগান দিচ্ছেন, একজনের ভাগে 10,000 টাকা লাভ করছে, এই 10,000 টাকা যে এক একজন নিয়ে যাবে নাকি দোকানে রেখে দিবে ভবিষ্যতের জন্য, এটা প্রশ্নে কিছু বলা নাই তো। তাহলে আমরা ধরে নিলাম এই 10,000 টাকা নিয়েই যাবে। এই জন্য ডিভিডেন্ড পার শেয়ার মানে একজন কতগুলো মুনাফা পাবে, যেহেতু কিচ্ছু বলা নাই, 24 টাকা লাভ হয়েছে, পুরো 24 টাকাই সে তারা নিয়ে যাবে, 100% নিয়ে যাবে। যদি বলতো না 50% নিতে পারবা, তাহলে আমি কি করতাম, প্রশ্ন এটা বলা থাকবে যে 50% বলা থাকতে পারে, তাহলে আমি ইপিএস এর 50% লিখা দিয়ে দিতাম 12 টাকা। কিন্তু প্রশ্ন কিছু বলা নাই, যার ফলে এই 50% তো বলা নাই, সম্পূর্ণ দিচ্ছি। যারা আপনারা বিবিএ তে পড়তেছেন, এসএসসি এইচএসসি লেভেলে শুনে আসছেন, লভ্যাংশ প্রদান করা হলো কত পার্সেন্ট? 10%। তখন আমরা 10% ধরি না, সেম। যদি বলা নাই এই জন্য এটা, যদি বলা থাকে প্রশ্ন সুন্দর করে ডিভিডেন্ড এত পার্সেন্ট দিতে হবে, তখন ইপিএস এর এত পার্সেন্ট দিয়ে দিন, শেষ। 8 নাম্বার, পার্সেন্টেজ অফ ফিনান্সিয়াল লিভারেজ। অর্থাৎ এটার অর্থ, ফিনান্সিয়াল লিভারেজের অর্থ হলো পার্সেন্টেজ অফ ফিনান্সিয়াল লিভারেজ। এই জিনিসটার অর্থ হলো আপনি যে ব্যবসা প্রতিষ্ঠানটা দিচ্ছেন কত পার্সেন্ট ঋণ নিয়েছেন, সম্পূর্ণ মূলধনের কত পার্সেন্ট ঋণ নিয়েছেন সেটা বের করা। পার্সেন্টেজ অফ ফিনান্সিং লিভারেজ, সহজ, অনেক সূত্র, অনেক সহজ। এটা যেন সূত্র শিখতে হয় না, এমনি বোঝা যায়। 30 লাখ টাকা আমার নিজের মূলধন আছে, টোটাল মূলধন আছে, 10 লাখ টাকা হলো মানুষের কাছ থেকে নিছি, তাহলে কত পার্সেন্ট নিলাম? ঐকিক নিয়মে করলেই তো হয়ে যায়, বি বাই ভি ইন্টু 100। 10 লাখ আর 30 লাখ, আমরা বুঝতে পারলাম 33% আমি মানুষের কাছ থেকে নিয়ে ব্যবসা করতেছি। এই ছিল আমাদের অঙ্ক, এটা ছিল বেসিক ক্লাস। এটার আলোকে আপনি, এই অঙ্কটার আলোকে আপনি আপনার বইয়ের কস্ট অফ ক্যাপিটাল বা ক্যাপিটাল স্ট্রাকচার যে অধ্যায়টা আছে আপনার বইতে খুঁজে দেখবেন। হ্যাঁ, যেমন ধরেন আমি এটা বলি, যদি এমন হয় আপনি ফার্স্ট ইয়ারে আছেন বা আপনি 4th ইয়ারে আছেন, ফার্স্ট ইয়ারে থাকলে আপনার চ্যাপ্টার 9 এর দিকে খুঁজে দেখেন ক্যাপিটাল স্ট্রাকচার বা কস্ট অফ ক্যাপিটাল, বা মেসেঞ্জার গ্রুপে লিখে দিব। আমি কালকে সময় পাইনি, ওই ফাইনাল ইয়ারের ছাত্রদের জ্বালায় আপনাদের মেসেজ দিতে পারিনি। ফাইনাল ইয়ারের গতকালকে যে কোয়েশ্চেন হয়েছে সব হুবহু কমন পড়ছে। যারা এখন প্রাইভেট পড়ে না, আমার কাছে পড়ে না, এখন তারা সবাই সাজেশনের জন্য, ধরেন 2টা পরীক্ষা হয়েছে অ্যাকাউন্টিং তে, 2টাই সব হুবহু কমন ছিল। এখন বুধবার একটা পরীক্ষা, এটার জন্য সবাই মেসেজ দিয়ে খুব ডিস্টার্ব করতেছে। উত্তর না দিলেও মন খারাপ করবে যে স্যার তো মেসেজ গুলো উত্তর দেয় নাই, যার ফলে কাস্টমার কেয়ারের যারা আছে তারাও উত্তর দিচ্ছে, আমি দিচ্ছি, সবাইকে উত্তর দিতে দিতে আপনাদের চ্যাপ্টারের নাম লেখা হয়নি, মেসেঞ্জার গ্রুপে পেয়ে যাবেন নাম্বারটা, এত নাম্বার চ্যাপ্টারের, এত নাম্বার ক্লাস, এত নাম্বার শিট, সব পেয়ে যাবেন। আজকে এই পর্যন্ত থাকলো, ধন্যবাদ সবাইকে। নেক্সট ক্লাসে কোয়েশ্চেন করার সুযোগ থাকবে, যেহেতু আজকে বেসিক ক্লাস, কোয়েশ্চেন করি নাই, নেই। আপনারা এই ভিডিওটা আরো 2-3 বার দেখবেন, বই থেকে 2-1টা অঙ্ক করবেন, করার পর নেক্সট ক্লাসে যখন আমি অঙ্ক করাবো তখন কোয়েশ্চেন করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।